আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে একটা দেশের নাম হতে পারে গ্রিনল্যান্ড বা সবুজ ভূমি, অথচ তার ৮০ ভাগই বরফে ঢাকা? আবার আরেকটা দেশের নাম আইসল্যান্ড বা বরফের দেশ, কিন্তু সেটা আসলে সবুজ আর উর্বর? গ্রিনল্যান্ড আর আইসল্যান্ডের নামের এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জাগে। চলুন আজ এই বিভ্রান্তির পেছনের আসল গল্পটা জানা যাক। দেখুন নামের সাথে বাস্তবতার কি অদ্ভুত বৈপরীত্য। একদিকে গ্রিনল্যান্ড, যার প্রায় পুরোটাই বরফের নিচে চাপা পড়ে আছে, আর অন্যদিকে আইসল্যান্ড, যা তার নামের একদম উল্টো, সবুজে ভরা দারুণ জীবন্ত একটা দেশ। তো প্রশ্নটা হলো, কেন এমন উল্টো নাম হলো? এটা কি শুধুই একটা ভুল ছিল, নাকি এর পেছনে অন্য কোনো চালাক পরিকল্পনা লুকিয়ে আছে? এই বিশ্লেষণটিতে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। এই পুরো গল্পের শুরুটা আসলে লুকিয়ে আছে শত শত বছর আগে, ভাইকিংদের সেসব দুঃসাহসিক অভিযানের মধ্যে। তারাই ছিল প্রথম ইউরোপীয় যারা এই বরফ শীতল দ্বীপগুলোতে পা রেখেছিল, আর তাদের দেওয়ার নামই দেশ দুটোর ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। ইতিহাসের দিকে তাকালে দুটো খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমরা দেখতে পাই। নবম শতাব্দীতে ভাইকিংরা প্রথম যখন একটা দ্বীপে নামে, তখন ছিল প্রচণ্ড শীত আর চারপাশ বরফে ঢাকা। এর ঠিক ১০০ বছর পর, মানে ৯৮২ খ্রিস্টাব্দে, এরিক দ্য রেড নামে এক বিখ্যাত ভাইকিং অভিযাত্রী পৌঁছান আরেকটা বিশাল বরফে ঢাকা জায়গায়। আর এখানেই নামকরণের পেছনের আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আইসল্যান্ডের নামটা রাখা হয়েছিল একদম যা দেখা গেছে তার উপর ভিত্তি করে, খুবই সহজ সরল। কিন্তু গ্রিনল্যান্ডের ক্ষেত্রে এরিক দ্য রেড ছিলেন অনেক বেশি কৌশলী। তিনি দ্বীপটার নাম দিলেন গ্রিনল্যান্ড বা সবুজ ভূমি, যা ছিল আসলে একটা মার্কেটিং কৌশল। তিনি চেয়েছিলেন এই সুন্দর নাম শুনে যেন মানুষ এখানে এসে বসতি গড়তে আগ্রহী হয়। তো নামের এই খেলার কারণটা তো বোঝা গেল, কিন্তু বাস্তবে এই দুটো দেশ ঠিক কতটা আলাদা? চলুন এবার এদের ভূগোল, অর্থনীতি আর জীবনযাত্রার মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ, সেটা একটু দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গ্রিনল্যান্ড আয়তনে আইসল্যান্ডের চেয়ে প্রায় ২০ গুণ বড়, কিন্তু আইসল্যান্ড অনেক বেশি সবুজ আর অর্থনৈতিকভাবেও বেশ শক্তিশালী। আইসল্যান্ড একটা স্বাধীন দেশ, যার অর্থনীতি চলে মূলত ট্যুরিজম আর নবায়নযোগ্য শক্তির উপর, আর অন্যদিকে গ্রিনল্যান্ডের অর্থনীতি টিকে আছে মাছ ধরা আর ডেনমার্কের আর্থিক সাহায্যের ওপর। জনসংখ্যার পার্থক্যটা তো আরও অবাক করার মতো। এই বিশাল গ্রিনল্যান্ডে বাস করে মাত্র ৫৭,০০০ মানুষ, যা অনেক বড় শহরের একটা পাড়ার জনসংখ্যার থেকেও কম। আর তার চেয়ে অনেক ছোট দেশ আইসল্যান্ডে থাকে প্রায় ৪ লাখ মানুষ। কারণটা খুবই সোজা, গ্রিনল্যান্ডের বেশিরভাগ জায়গায় আসলে বসবাসের যোগ্য নয়। আইসল্যান্ডকে প্রায়ই একটা দারুণ নামে ডাকা হয়, আগুন ও বরফের দেশ। আর এর কারণ হলো, এখানে একদিকে যেমন বিশাল বিশাল বরফের চাই বা হিমবাহ আছে, ঠিক তেমনই আছে ৩২টা জীবন্ত আগ্নেয়গিরি। এই দুটো বিপরীত শক্তি এক জায়গায় মিলেমিশে আইসল্যান্ডকে একদম অন্যরকম একটা জায়গা করে তুলেছে। আইসল্যান্ডের প্রকৃতি নিয়ে আর একটা মজা তথ্য হলো, এটা পৃথিবীর এমন একটা জায়গা ছিল যেখানে কোনো মশাই ছিল না। ভাবা যায়, যদিও কিছুদিন ধরে জলবায়ু পরিবর্তনের কারণে ২-১টা মশা দেখা গেছে, তারপরেও একে এখনও প্রায় মশামুক্ত দেশই বলা চলে। আচ্ছা, এতক্ষণ তো আমরা নামের বিভ্রান্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললাম, কিন্তু এর বাইরেও গ্রিনল্যান্ডের একটা অন্য পরিচয় আছে। এটা এখন আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, বিশেষ করে আমেরিকার কাছে। তো আমেরিকা হঠাৎ কেন গ্রিনল্যান্ডের প্রতি এতটা আগ্রহী হয়ে উঠল? এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, আর্কটিক মহাসাগরে এর অসাধারণ ভৌগোলিক অবস্থান। দ্বিতীয়ত, এই অঞ্চলে রাশিয়া আর চীনের বাড়তে থাকা প্রভাবকে ছেকানো। আর সবচেয়ে বড় কারণ হল এর বরফের নিচে লুকিয়ে থাকা বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ। বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রিনল্যান্ডের বরফের নিচে প্রায় ১৫ লক্ষ টন বিরল খনিজ পদার্থ বা রেয়ার আর্থ মিনারেলস থাকতে পারে, যা আজকের দিনে টেকনোলজির জন্য খুবই জরুরি। এই বিশাল সম্পদের ভাণ্ডারই আমেরিকার আগ্রহের অন্যতম প্রধান কারণ। আমেরিকার ইচ্ছাটা যে কতটা বড় তা বোঝা যায় তাদের প্রস্তাব থেকে। তারা নাকি গ্রিনল্যান্ডকে কিনে নিয়ে নিজেদের ৫১তম রাজ্য হিসেবে যোগ করতে চায়। এই অবাক করা প্রস্তাব নিয়ে অতীতে বেশ কয়েকবার আলোচনাও হয়েছে। কিন্তু আমেরিকার এই আগ্রহের বিষয়ে গ্রিনল্যান্ডের মানুষ কি ভাবছে, তাদের কি প্রতিক্রিয়া? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। গ্রিনল্যান্ডের মানুষের প্রতিক্রিয়া ছিল একদম স্পষ্ট, সোজাসাপটা আর ঐক্যবদ্ধ। তাদের সবার একটাই উত্তর, আমাদের দেশ বিক্রির জন্য নয়। এই একটা বাক্যই তাদের আত্মমর্যাদা আর সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় ইচ্ছার প্রতীক। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
এর মানে হলো তাদের নিজেদের সরকার থাকলেও দেশের নিরাপত্তা আর বিদেশের সাথে সম্পর্কের মতো বড় বিষয়গুলো এখনও ডেনমার্কই দেখে। এই রাজনৈতিক সমীকরণ আমেরিকার পরিকল্পনাকে আরও অনেক জটিল করে তুলেছে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলের বরফ যখন দ্রুত গলছে আর নতুন নতুন পথ আর সম্ভাবনা খুলে যাচ্ছে, তখন এই অঞ্চলের ভবিষ্যৎ আসলে কার হাতে থাকবে? এটা শুধু গ্রিনল্যান্ডের প্রশ্ন নয়, এটা এখন গোটা বিশ্বের জন্যই একটা বড় প্রশ্ন।